শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত আয়োজনে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া আফরোজ শৌমিক। মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস হচ্ছে মাহে রমজান, যা অতি সন্নিকটে। সারা বছরের মতো রমজান মাসের কিন্তু আমাদের খাওয়া দাওয়া ও কর্মজীবনে কিছুটা তারতম্য ঘটে। সে সাথে শুরু হতে পারে নানান রকমের অসুখ বিসুখ। তেমনি পিত্তথলির সমস্যাও দেখা দিতে পারে এই রমজান মাসে। শুধু দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে পিত্তথলির সমস্যা হওয়ার কারণ, লক্ষণ এবং এর সঠিক চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ডাক্তার মোহাম্মদ এহসান উল বারী রাহাত, জেনারেল লেপারোস্কোপি ও কোলোরেক্টাল সার্জন, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ডক্টর পাপিয়া, ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে পিত্তথলির সমস্যা হওয়ার কারণ, লক্ষণ ও এর সঠিক চিকিৎসা। এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করার আগে স্যার, প্রথমেই আমরা জানতে চাচ্ছি রমজান মাসে পিত্তথলির সমস্যা এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আসলে আমাদের জন্য মাহে রমজান খুবই পবিত্র একটা মাস। সেই সময় আমাদের ধ্যান জ্ঞান থাকে আসলে রমজান মাসে আমরা কতটুকু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইবাদত করতে পারবো, এবং তখন ইফতারি এবং সেহরির একটা বড় সময় আমাদের না খেয়ে থাকতে হয়। অনেকের দেখা যায় যে আগে থেকেই কিছু অ্যাসিডিটির সমস্যা থাকে, রমজান মাসে এটা আগের চেয়ে কিছুটা বেড়ে যায়, এবং অনেকের পিত্তথলির সমস্যা থাকে যেটা লক্ষণ আগে তারা কখনোই বুঝতে পারেনি, কিন্তু রমজান মাসে বিভিন্ন রকম তেল, চর্বি, ভাজাযুক্ত নানান ধরনের খাওয়ার কারণে তাদের এই সমস্যাগুলি দেখা দেয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাটা আসলে অ্যাসিডিটি মনে করে, অনেকেই জিনিসটিকে অগ্রাহ্য করতে চায় বা বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ব্যথাটা কমিয়ে রাখে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা অনেক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা আশা করব যে রমজান মাসে আসলে পিত্তথলির সমস্যার কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আজকে যাতে আমি আপনাদের সাথে কথা বলে এই সমস্যাগুলি দূর করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, পিত্তথলির সমস্যার যে কোনো রকমের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনারা আমাদের অনুষ্ঠানের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আশা করব, চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেই সব সমস্যার সমাধান তুলে ধরতে। স্যার, আমরা রমজান মাসে পিত্তথলির সমস্যা বিষয়টা জানলাম, এটা হওয়ার কারণ কি স্যার? কারণটা নিয়ে যদি বিষয় আলোচনা করতেন স্যার। পিত্তথলির সমস্যা আসলে একটা সময় বলা হতো যে সাধারণত যেসব মহিলা 40 বছরের কাছাকাছি, যারা একটু সুশ্রী বা ফর্সা সেরকম মহিলা, এবং যাদের একটু ওয়েট বেশি, ওবিস, এই তিনটা কারণ, এবং আরো দুটো কারণ হচ্ছে যারা সাধারণত মা হওয়ার যে সময়টুকু থাকে 30 থেকে 40-45 বছর বয়স পর্যন্ত, এই সময়টুকু মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। কিন্তু এখন আমরা পাচ্ছি যে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই সমানভাবে এই সমস্যাটা দেখা যাচ্ছে। প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা সাধারণত তেল, চর্বি, ভাজাযুক্ত খাওয়া দাওয়া একটু বেশি পরিমাণে হয়ে থাকে আমাদের। একই সাথে দেখা যায় যে যারা অনেক সময় ধরে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকেন, তারা ঠিকমতো সময় মতো খাওয়াটা খান না। অসময়ে দেখা যায় যে এমন একটা খাদ্য উনি গ্রহণ করলেন যেটা তার জন্য খুব বেশি পুষ্টিকর না, কিন্তু সেখানে তেল, চর্বিযুক্ত খাওয়ার পরিমাণটা বেশি থাকে, এবং এ কারণেই দেখা যায় যে বারবার এই ধরনের খাওয়ার কারণে তার হাইপার অ্যাসিডিটি তৈরি হয়। একই কারণে তখন পিত্তথলি থেকে যে পিত্ত রসটা আসে আমাদের খাদ্য, বিশেষ করে চর্বি জাতীয় খাদ্য যাতে সহজে হজম হয় সেটাতে সাহায্য করে। সেই রসটা যখন বেশি পরিমাণে বের হতে থাকে তখন সেটা তরল অবস্থা থেকে কিছুটা ঘনত্বে পরিণত হয়। তখনই এই ঘনত্ব থেকেই সেখানে পাথর তৈরি হওয়া শুরু করে পিত্তথলির মধ্যে, এবং পরবর্তীতে এই পিত্তথলির পাথর স্যার, আমি স্যার আপনার কথার সাথে সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই। পিত্তথলির কাজটা কি আমাদের মানব দেহে স্যার? পিত্তথলির আসলে প্রথম কাজ হচ্ছে আমাদের পিত্তরসটাকে আরো একটু বেশি গাঢ়ত্ব বা ঘনত্ব তৈরি করে
সেটা আমাদের খাদ্য দ্রব্য যেখানে হজম হয়, পাকস্থলী আছে, তারপর ক্ষুদ্রান্ত আছে, এসব জায়গায় এই রসটা নিয়ে আসা। এই রসটা যখন পিত্তনালীর মাধ্যমে এখানে আসে তখন চর্বিযুক্ত খাদ্যগুলো সহজে হজম হয়। যখনই এই খাদ্যগুলো ঠিকমতো হজম হয় না তখনই দেখা যায় যে পিত্তথলির সমস্যাটা শুরু হয়। এই কারণেই আমাদের খেয়াল রাখতে হবে যে অনেকেই মনে করে যে নাভির উপরে, পেটের উপরে পাশে ব্যথা হচ্ছে, হয়তো এটা গ্যাসের সমস্যা। অনেকে দেখা যায় যে তেল চর্বি জাতীয় খাওয়া দাওয়া করার পর অস্বস্তি লাগছে, বমি করলে তারা একটু বলবে যে এখন একটু ভালো লাগে। এইরকম সমস্যা যাদের হয় তাদেরকে চিন্তা করতে হবে যে শুধুমাত্র তাদের হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে এটা হচ্ছে না, তাদেরকে চিন্তা করতে হবে যে এটা পিত্তথলির সমস্যাও হতে পারে, এবং সে কারণে তখন তাদেরকে একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা যে কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার, আমরা এতক্ষণ পিত্তথলির সমস্যা হওয়ার কারণগুলো সম্পর্কে জানছিলাম, এবার স্যার এর লক্ষণগুলো জানতে চাই। আমরা তো প্রায়ই পেটে ব্যথা হলে, রোজার মাসে হলে বিশেষ করে অ্যাসিডিটি ভাবি, যেহেতু ভাজা পোড়া খাওয়া হচ্ছে, এই ক্ষেত্রে কখন বুঝবো যে এটা পিত্তথলির জন্যই ব্যথা হচ্ছে? সাধারণত দেখা যায় যে আমাদের ইফতারির পর অনেক একটা সময় না খেয়ে থাকার পর অনেকগুলো খাওয়া একসাথে আমরা গ্রহণ করি। সেখানে পানির পাশাপাশি শরবত থাকে এবং একই সাথে সাধারণত তেল চর্বি ভাজাযুক্ত খাওয়াগুলি কিন্তু আমরা সে সময় বেশ লোভনীয়ভাবে আমাদের সামনে পরিবেশন করা হয় এবং আমরা সেগুলি বেশ তৃপ্তির সাথে খেয়ে থাকি। সমস্যাটা হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে আমাদের পাকস্থলীর মধ্যে যে খাদ্য রসগুলো এসে জমা হয় সেগুলো এই তেল চর্বিযুক্ত খাওয়ার পরপরই পিত্ত রসটাকেও টেনে এখানে নিয়ে আসে, এবং তখন দেখা যায় যে পিত্ত রসটা যদি পরিমাণ মতো না আসে তখন এই গ্যাস্ট্রিকের সমস্যা বা পেটের উপরিভাগে প্রধানত ব্যথা শুরু হয়। অনেকেই তখন দেখা যায় যে বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এন্টিআলসারিন, ওমিপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল, যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো আমাদের সহজলভ্যভাবে পাওয়া যায় সেগুলি খেয়ে ফেলেন। অনেক সময় এতে ব্যথা কমে যায়, কিন্তু মনে রাখতে হবে যে পিত্তথলির ব্যথাটা শুধুমাত্র আপনার পেটের উপরিভাগে এবং ডান পাশে হবে। অনেকেই বলে থাকে যে আমার আগে নাভির ঠিক উপরে ব্যথা হতো, এখন মাঝে মধ্যে ডান দিকেও ব্যথা করে, পিঠের দিকেও ব্যথা যায় এবং ডান দিকের কাঁধেও ব্যথা যায়। জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে এই ব্যথাগুলো হয় সাধারণত সে যখন তেল চর্বিযুক্ত খাওয়াটা বেশি খায়। সেক্ষেত্রে আপনার এই চর্বিযুক্ত খাওয়াটা খাওয়ার পরপরই একটা অস্বস্তি বোধ করে এবং এই ব্যথাগুলি হয়। অনেকে বলবে যে এই ব্যথা যখন সে বমি করে বা বমির ভাব হয়, বমি করার পর তার ব্যথাটা কিছুটা কমে যায়। এর কারণ হচ্ছে যখন আমরা চর্বিযুক্ত খাওয়াটা আপনার পেট থেকে বের হয়ে গেল তখন পিত্তথলিটাও একটু বিশ্রামে চলে গেল, পিত্তরস তার বের করে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না। সে কারণে তখন দেখা যায় যে সে বলবে যে আমার তখন একটু ভালো লাগে। এবং আরেকটা কারণ হচ্ছে এই সমস্যাগুলি যখন হয় ৩ মাস ৪ মাস পর পর এই অসুবিধাগুলো হতে থাকে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা যখনই দেখবেন যে এই ধরনের সমস্যা হচ্ছে, দ্রুত আপনারা একজন সার্জন অথবা যে কোনো নিকটবর্তী হাসপাতালে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর স্যার আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে। শুধু দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত।
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিয়মিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে লক্ষণ ও এর সঠিক চিকিৎসা নিয়ে আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এহসানুল বারী রাহাত। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমরা পিত্তথলির লক্ষণ সম্পর্কে জানছিলাম। আপনি লোকের মধ্যে বলেছিলেন ব্যথা থাকবে ডান পাশে। এই ব্যথা কি কোনো নির্দিষ্ট সময়ে হবে নাকি খাওয়ার সাথে সাথে হতে পারে? সাধারণত তেল চর্বিযুক্ত খাওয়ার আধা ঘন্টার মধ্যে এই ব্যথাটা শুরু হয়। ঘন্টাখানেক ব্যথাটা থাকে। এই সময় আসলে রোগীরা বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের ওষুধ খান, ব্যথার ওষুধ খান, কিন্তু কোনোভাবেই ব্যথাটা কমে না। অনেকের ক্ষেত্রে প্রথম 2-1 বারে ব্যথাটা কমে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা কমছে না। তখন বুঝতে হবে যে এটা শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ব্যথা হচ্ছে না, এবং এটা পিত্তথলির সমস্যা। ব্যথাটা আপনার ডান পাশে হবে, পেটের উপরিভাগে, এবং এটা পিছনে পিঠের দিকে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ব্যথার সাথে কিন্তু বমিও থাকবে। সুতরাং আপনার যখনই মনে হবে যে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরও ব্যথা ওষুধ খাওয়ার পরও ব্যথা কমছে না, তখনই আপনাকে বুঝতে হবে যে এটা পিত্তথলির সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা একাধিকবার হবে, শুধুমাত্র আপনার একবারই হবে না, 2-3 বার মাসে বা বছরে হয়ে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, কাদের বেশি পিত্তথলির সমস্যা হওয়ার মানে রিস্ক রয়েছে? কারা বেশি পিত্তথলির সমস্যায় ভুগতে পারে? সাধারণত মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমরা সাধারণত আগে বলতাম যে 5F অথবা 5টা F দিয়ে যেটা শুরু হয়, ফিমেল, ফার্টাইল, ফেয়ার লেডি, অ্যারাউন্ড 40 ইয়ার্স অ্যান্ড ফ্যাটি। সো এই 4-5টা কারণ বলা হয়ে থাকতো, কিন্তু এখন দেখা যায় যে আসলে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। 30 থেকে 40-50 বছরের মধ্যে এই সমস্যাটা বেশি হয়। প্রথমত আমাদের খাদ্যাভ্যাসের কারণে, যেহেতু আমরা তেল চর্বি ভাজাযুক্ত খাওয়াটা একটু বেশি খাওয়া হয়, এই কারণে এই অসুবিধাগুলো হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার, এবার পিত্তথলির সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন রোগীদের? আসলে পিত্তথলির সমস্যা নিয়ে যখন রোগী আসে, 2 ধরনের ভাবে আসে। একটা হচ্ছে প্রচন্ড ব্যথা নিয়ে আসে, যাদেরকে আমরা তখনই হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হয়। আর কিছু মানুষ আসেন যারা অন্য কোনো কারণে হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়েছেন, পুরা পেটের আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিয়ে থাকি, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন আমরা বলি। সেটা পরীক্ষা করলে দেখা যায় অনেকের ক্ষেত্রেই পিত্তথলিতে পাথর পাওয়া যায়। তারা আগে কখনোই কোনো লক্ষণ হয়নি, কখনো কোনো অসুবিধাও হয়নি, কিন্তু যখনই পাথর পাওয়া যায় তখনই আসলে রোগীরা খুব বেশি উদ্বিগ্ন হয়ে যায়। তারা চিন্তা করে যে আমার পাথর হয়েছে, এখন আমি কি করব? পাথর নিয়ে আমার কিভাবে চলবে? এই অসুবিধাগুলো থেকে তারা সরাসরি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আর যারা একদম সরাসরি আমাদের জরুরি বিভাগে চলে আসে, হয়তো দেখা যায় যে রাত্রেবেলা তেল চর্বিযুক্ত খাওয়া খেয়েছেন রাতের খাওয়ার হিসেবে, রাত 1টা-2টার সময় আমাদের হাসপাতালে জরুরি বিভাগে চলে আসলেন প্রচন্ড পেটে ব্যথা নিয়ে, সাথে বমি হচ্ছে। এই ধরনের রোগীগুলোকে আমরা আসলে প্রথমেই ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা অপারেশনের ডিসিশন নেই, এবং এটাই হচ্ছে আসলে এখন গোল্ড স্ট্যান্ডার্ড। সাধারণত ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, 4টি ছোট ফুটা করে মেশিনের মাধ্যমে আমরা অপারেশন করে ফেলি পিত্তথলিটা। আর যারা দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আসেন, তাদেরকে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা তাদের সময় মতো 1-2 মাস পরেও আমরা অপারেশনের দিকে যাই। এর পাশাপাশি আমরা পরীক্ষা হিসেবে রক্তের কিছু পরীক্ষা দিয়ে থাকি, এবং লিভারের কার্যক্ষমতা কেমন আছে সেটা আমরা দেখে থাকি। কিন্তু বয়স্ক রোগী যাদের ডায়াবেটিস আছে বা হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো আগে ঠিকমতো দেখে তাদেরকে অপারেশনের জন্য প্রিপেয়ার করে তখন আমরা অপারেশনের দিকে যাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গিয়েছে স্যার। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি স্যার আপনার কাছে। শুধু দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। মিসেস সামিহা রহমান
একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। শুধু দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিয়মিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত আয়োজনে। আজকে আমরা আলোচনা করছিলাম রমজান মাসে পিত্তথলির সমস্যা হওয়ার কারণ, লক্ষণের সঠিক চিকিৎসা নিয়ে। আর এই বিষয়টি নিয়ে জানার জন্য আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেই সমস্যার সমাধান দেওয়ার। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এহসানুল বারী রাহাত। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা এতক্ষণ কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় আপনি বলছিলেন পিত্তথলির চিকিৎসার ক্ষেত্রে। আপনি ল্যাপারোস্কোপির কথা বলছেন, এই ল্যাপারোস্কোপি মানে ট্রিটমেন্টটা কি স্যার? ল্যাপারোস্কোপিক ট্রিটমেন্টটা আসলে আমরা সাধারণত অপারেশন বলতে বুঝি যে বড় করে পেট কেটে একটা অপারেশন করা হবে, কিন্তু এখন আধুনিকতার সাথে সাথে অনেক কিছুই আসলে এগিয়ে গিয়েছে। আমরা এখন সাধারণত ক্যামেরার মাধ্যমে 4টা ফুটো করে আমরা অপারেশন করে থাকি, এবং এক্ষেত্রে যেই বিশেষভাবে তৈরি যন্ত্রগুলো ব্যবহার করা হয় এগুলোকে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টস বলে। তো এই 4টি ছোট ফুটা তৈরি করে আমরা পেটের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে বাকি যে 3টা ফুটো থাকে সেগুলি মধ্য দিয়ে অন্যান্য ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টস গুলি ব্যবহার করে আমরা গল ব্লাডার বা পিত্তথলির অপারেশনটা করে থাকি। পিত্তথলি অপারেশনের ক্ষেত্রে একটা সবসময় রোগীরা যে প্রশ্নটা আমাদেরকে করে থাকে সেটা হচ্ছে যে আমাদের পিত্তথলিকে ফেলে দিতে হবে, পিত্তথলিতে পাথর হয়েছে তাহলে শুধু পাথরটা ফেলে দেন। যেমন কিডনিতে পাথর হয়, শুধু কিডনি থেকে আমরা শুধু পাথরটা অপারেশন করে ফেলি, আমরা কিন্তু কিডনিটা রেখে আসি। তো রোগীদের এটা হচ্ছে একদম একটা কমন একটা প্রশ্ন থাকে যে আপনি কেন পিত্তথলিটা ফেলে দিবেন। আসলে এটার কারণ হচ্ছে যে পিত্তথলিতে যে পাথরটা হয় সেটা আপনার পিত্তথলি রাখলে আবার পাথর হবে, এবং এটা কোনোভাবেই পিত্তথলি রেখে আসা সম্ভব হয় না। এই কারণে পুরো পিত্তথলিটা আমরা ফেলে দিতে হয়। আরেকটা প্রশ্ন থাকে যে পিত্তথলি যে ফেলে দিবেন তাহলে আমরা চর্বি জাতীয় খাওয়া বা পরবর্তীতে কি আমরা এরকম খাওয়া দাওয়া করতে পারবো না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে পিত্তথলি থেকে যে পিত্ত রসটা আসে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় না। পিত্ত রসটা লিভারে তৈরি হয় বা যকৃতে তৈরি হয়, সেটা পিত্তনালীতে আসবে, পিত্তনালী থেকে সেটা আবার আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে চলে আসবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হবে না কোনো। এখন যেটা হয় আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক মাধ্যমে অপারেশন করি, কারণ এটার অনেকগুলো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আপনাকে সাধারণত 1 বা 2 দিনের বেশি অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয় না। যেদিন অপারেশন হয়, সকালে যদি অপারেশন হয় আমরা অনেককেই কিন্তু বিকেলে বা পরের দিন ছেড়ে দিচ্ছি, এবং তার 1-2 দিনের মধ্যেই তিনি কিন্তু তার স্বাভাবিক সব কাজকর্ম শুরু করতে পারে। অনেকে অফিসও শুরু করে দেন, কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা অনেকটাই খরচের ব্যাপারটা চিন্তা করলে অনেকটাই কিন্তু এখন হাতের নাগালে চলে আসছে। কারণ আপনাকে কেটে যখন অপারেশন করা হয় আপনার যেই খরচটা হয়, আপনাকে 5 থেকে 6 দিন হাসপাতালে থাকতে হয়, সেগুলো কিন্তু এখন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বা গল ব্লাডার অপারেশনের কারণে অনেকটুকুই কমে আসছে। এইগুলো হচ্ছে ল্যাপারোস্কোপিক অপারেশনের বা সার্জারির সুবিধাসমূহ। সুতরাং আমার মনে হয় যে যারাই এখন পিত্তথলির অপারেশনের কথা চিন্তা করেন তারা ল্যাপারোস্কোপিক ভাবেই অপারেশনের কথা চিন্তা করে থাকেন, এবং তারা কিন্তু আমাদের কাছে এসেও বলেন যে স্যার আপনি কি মেশিনের মাধ্যমে করবেন,
বা কম্পিউটারের মাধ্যমে করবেন, এই প্রশ্নটা কিন্তু তারা প্রথমেই করে ফেলেন। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু এটা মোটামুটি সবাই বুঝে গিয়েছেন যে গলব্লাডারের সমস্যা হলে আমরা ল্যাপারোস্কোপিক্যালি অপারেশনটা করে দিতে পারবো তাদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার সবার ক্ষেত্রে কি বা সব রকমের পিত্তথলির সমস্যা পেশেন্টের কাছ থেকে কি ল্যাপারোস্কোপি করে তার পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করা সম্ভব, নাকি জেনারেল সার্জারিও কিছু কিছু ক্ষেত্রে করতে হয়? এটা আসলে নির্ভর করে প্রতিটা রোগীর কি ধরনের চিকিৎসা প্রয়োজন তার উপরে। অনেক রোগীকে দেখা যায় যে শুধুমাত্র পিত্তথলির সমস্যা, পিত্তথলিতেই পাথর আছে, পিত্তথলিতে ইনফেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমেই অপারেশনটা সুন্দরভাবে করে আসতে পারি। অনেকের দেখা যায় যে পিত্তথলির পাশাপাশি পিত্তনালীতেও সমস্যা আছে। তার পিত্তথলিতে পাথর ছিল, হয়তো ২-১টা পাথর পিত্তনালীতে চলে আসছে এবং রোগীটা দেখা যায় যে আপনার জন্ডিস নিয়ে আমাদের কাছে আসে। এইসব ক্ষেত্রে সাধারণত ল্যাপারোস্কোপিক মাধ্যমে সম্পূর্ণ অপারেশন করা হয় না। প্রথমে আমরা ইআরসিপি মাধ্যমে একটা এন্ডোস্কোপি যেরকম করা হয় সেরকম আমরা ইআরসিপির মাধ্যমে পিত্তথলির পাথর যেটা পিত্তনালীতে চলে আসছে, পিত্তনালী পাথরটা আমরা বের করে ফেলি। পরবর্তীতে আমরা হয়তো একদিন পরেই ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির অপারেশনটা করে দিই। অনেকে আবার যেখানে ইআরসিপি যে সুবিধাটা পাওয়া যায় সেই রকম সুযোগ সুবিধা থাকে না, তারা কিন্তু কেটে করতে বাধ্য হচ্ছে। এবং এখন অ্যাডভান্সড যে আমাদের ইনস্ট্রুমেন্ট চলে আসছে, আমরা কিন্তু এখন একই সাথে ল্যাপারোস্কোপিক্যালি পিত্তথলির এবং পিত্তনালীর অপারেশন করছি। সুতরাং এই জিনিসগুলো এখন আসলে সময়ের সাথে সাথে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কিন্তু এই জিনিসগুলো চলে এসেছে এবং আমাদের অনেক জায়গায় বেশ ভালোভাবে অপারেশন হচ্ছে এগুলো। ধন্যবাদ স্যার। স্যার আমি আরেকটা প্রশ্ন জানতে চাই, সব ক্ষেত্রে কি ল্যাপারোস্কোপি করতে হবে বা অপারেশনে যেতে হবে? মেডিসিনের মাধ্যমে কি পিত্তথলির সমস্যা, ব্যথাটা বা এই পাথর নিরসন করা কি সম্ভব নয়? এটা আসলে অনেকেই এরকম প্রশ্ন করে, যাদের দেখা যায় যে অল্প ব্যথা হচ্ছে তারা প্রথমে এসে বলে স্যার আমাকে ওষুধ দিয়ে দেন, আমি এই ব্যথার ওষুধ খেয়ে আমি ভালো হয়ে যাব। বা এতদিন থেকে তো আমি স্যার গ্যাস্ট্রিকের ব্যথাই মনে করতাম, ওষুধ খেতাম ভালো থাকতাম, আবার মাঝে মধ্যে ব্যথা হতো, এভাবে থাকা যায় না, বা কোনো একটা ওষুধ দিয়ে দেন। আসলে পিত্তথলির সমস্যা হচ্ছে যে পাথরের কারণে এবং যে ইনফেকশন বারবার হচ্ছে, এটা কিন্তু আপনার পিত্তথলিটা অপসারণ না করলে আপনার এই সমস্যার সমাধান হবে না। পিত্তথলির এই কারণেই পিত্তথলিটার অপারেশনটা জরুরি হয়ে পড়ে। যদি এটা অন্য কোনো কারণে হয়ে থাকতো সেটা আমরা অপেক্ষা করতাম বা সেটা ওষুধ দেওয়া যেত, কিন্তু পিত্তথলির সমস্যাগুলির কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারেশনটাই হচ্ছে এর প্রকৃত সমাধান। স্যার আবার অনেকের ক্ষেত্রে কিন্তু স্যার কোনো লক্ষণ থাকছে না, তাদের কোনো ব্যথা নেই, তাদের কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রেও কি স্যার ল্যাপারোস্কোপি বা অপারেশনে যেতে হবে? এক্ষেত্রে কিন্তু আমরা সব রোগীকে অপারেশনের জন্য বলি না। এটা নির্ভর করবে যে তার পিত্তথলির অবস্থাটা কিরকম। যদি দেখা যায় যে তার কখনো ব্যথা হয়নি, তাহলে দেখা যাবে যে তার পিত্তথলিটা কিন্তু আল্ট্রাসোনোগ্রামে দেখা যাবে ভালো আছে। পিত্তথলির যে দেয়ালটা থাকে, দেয়ালের যে রকম আমরা ভালো বলি সেটা ভালো দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে পিত্তথলিতে পাথরের যে সংখ্যা এবং সেটার সাইজ কতটুকু আছে। যদি দেখা যায় যে সংখ্যা অনেক এবং ১টা-২টা পাথর কিন্তু ১ সেন্টিমিটারের বেশি বড়, সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন জরুরি ভিত্তিতে করতে বলি। কারণ যখনই এই পাথরটা পিত্তথলি থেকে পিত্তনালীতে আসবে তখনই কিন্তু পিত্তনালীটা বন্ধ হয়ে যাবে। এবং আমি যেটা আপনাকে বললাম যে রোগী আমাদের কাছে ২ রকম ভাবে আসে। আল্ট্রাসোনোগ্রাম নিয়ে তারা জেনে আসে যে তাদের পিত্তথলির পাথর, আর কিছু রোগী আমাদের কাছে আসে সরাসরি জরুরি বিভাগে প্রচন্ড ব্যথা নিয়ে, যাদের একদম ইমার্জেন্সি ভাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন হয়। সুতরাং আমরা যদি প্রথমেই রোগীদেরকে পেয়ে যাই এবং রোগীরা যদি তাদের রোগ সম্বন্ধে প্রকৃতভাবে জেনে থাকে, তখন কিন্তু তারাও নিজেরা সচেতন হয়ে যায়। তখন আমাদের কাছে কিন্তু ফলো আপে আসে। আমরা বলে দিই যে আপনি ৬ মাস পর বা ৩ মাস পর আপনি আসবেন, আমাদেরকে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দেই। সেটা আমরা করে দেখি তাকে যে অপারেশন করা লাগবে নাকি আরো কিছুদিন অপেক্ষা করা যায়। কিন্তু যারা বিশেষ করে ডায়াবেটিস আছে বা হার্টের সমস্যা আছে বা একটু বেশি বয়স্ক, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনটা জরুরি ভিত্তিতে করতে চাই। কারণ হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে এবং ডায়াবেটিস এবং প্রেশারের সমস্যা যাদের আছে
তাদের কিন্তু সবসময় অপারেশন করা যায় না। তাদেরকে অপারেশন করার আগে সঠিকভাবে তাদের সবকিছু জিনিস, ওষুধ যেগুলি খাচ্ছেন, রক্তের যে সমস্যাগুলো থাকে সেগুলি ঠিক করে আমাদের অপারেশন করতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মোহাম্মদ শাহরিয়ার শুভ নামে, অনেক হোমিওপ্যাথি চিকিৎসক বলে তাদের ওষুধ খেলে পিত্তথলির পাথর গলে বের হয়ে যাবে, এই বিষয় সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনার শুধু প্রশ্ন না, এটা আমাদের কাছে অনেক রোগী এসে বলে যে স্যার আমাদেরকে তো হোমিওপ্যাথির ওষুধ খেতে বলেছে, আমরা খাচ্ছি, আমার তো পাথর মনে হয় গলে গিয়েছে, দেখেন তো স্যার একটু আল্ট্রাসোনোগ্রাম করে। আমরা স্যার 1 বছর আগে আল্ট্রাসোনোগ্রাম করেছিলাম, তখন পাথর পাওয়া গিয়েছিল, এখন তো স্যার কোনো অসুবিধা হচ্ছে না, একটু দেখেন। এটা আসলে আমাদের রোগীদের সচেতনতাই আমরা বলবো যে তারা আমাদের কাছে আসছেন বা আপনারা এই ধরনের প্রশ্ন করছেন। প্রথম কথা হচ্ছে যে পিত্তথলিতে যখন পাথর তৈরি হয় সেটা আসলে গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যখন এটা দানাযুক্ত থাকে, পাথর সম্পূর্ণভাবে তৈরি না হয়ে জাস্ট পাথরের দানা দানা হয়ে থাকে, তখন দেখা যায় যে অনেকে এই ওষুধ খেয়ে ভালো থাকে, কারণ দানাটা তখন পিত্তথলি থেকে বের হয়ে পিত্তনালী হয়ে আমাদের পরিপাকতন্ত্রে বা খাদ্য ক্ষুদ্রান্ত এসব জায়গায় চলে যায় এবং সেগুলো আমাদের মলের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু যেগুলি বড় পাথর সেগুলো কিন্তু কখনোই আপনার ওষুধের মাধ্যমে ছোট হবে না, সেগুলো আরো বড় হতে থাকবে এবং সেগুলো কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু জানি স্যার, যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। এই পিত্তরাজির সমস্যার প্রতিরোধটা গড়ে তুলবো কিভাবে স্যার আমরা? এটা একটা খুব ভালো প্রশ্ন বলেছেন। অনেকেই বলেন যে স্যার আমার মায়ের তো পিত্তথলির সমস্যা হয়েছে, তাহলে আমি কি করব? আমি কি করলে এটা থেকে পরিত্রাণ পাবো? এটা আসলে পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা আমাদেরকে সুন্দরভাবে নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে। আমরা অনেকেই দেখে থাকি যে আমাদের যখনই ক্ষুধার প্রয়োজন হয়, আমরা পুষ্টিকর খাওয়ার চেয়ে যত অল্প একটু খেয়ে অপুষ্টিকর বিভিন্ন খাওয়া খেয়ে কিন্তু আমাদের পেটটা ভরিয়ে ফেলছি। আমাদেরকে তেল, চর্বি, ভাজাযুক্ত খাওয়া এগুলি একটু পরিহার করতে হবে এবং মনে রাখতে হবে যে অনেকক্ষণ না খেয়ে থাকা একটা বেশ খারাপ অভ্যাস। আপনাকে অল্প পরিমাণে বারবার খেয়ে যেতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। একই সাথে আমি বলব যে অতিরিক্ত চর্বি জাতীয় খাওয়া এবং শরীরে যাতে ওজন খুব বেশি পরিমাণে বেড়ে না যায়, এই জিনিসগুলো আপনাদেরকে সবসময় নিজের শরীরের প্রতি যত্ন রেখে করে যেতে হবে। এবং আরেকটা কারণ হচ্ছে যে আমরা আসলে এখন আগে যেরকম শারীরিকভাবে পরিশ্রম বা কায়িক পরিশ্রম বলতে যা বুঝাই তা কিন্তু খুব কম করা হয়। প্রতিদিন যদি আপনি 10 থেকে 20 মিনিট একটু হাঁটেন, আপনার যেখানে কাজ করেন সেখানে অথবা বাসার আশপাশে, এবং নিজের শরীরের প্রতি যত্ন রাখেন, তখন কিন্তু দেখবেন আপনার এই খাদ্যাভ্যাসের সাথে সাথে আপনার শরীর কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কাটিয়ে উঠবে। তখন আপনার গ্যাস্ট্রিকের সমস্যাও কম হবে, পিত্তথলির সমস্যাও কম হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। বিশেষ করে রমজান মাসে যে কথাটা আমাদের মাঝে আজকে আলোচনায় চলে এসেছে, এটার কিন্তু একটা প্রধান কারণ আমরা রোজার সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত বেশ বড় একটা সময় না খেয়ে থাকি এবং এই সময় এই যে পিত্তরসগুলি এসে পিত্তথলিতে জমে এবং সেখান থেকে এটা সঠিকভাবে কিন্তু আসতে পারে না এবং তখন আমরা যখন তেল, চর্বি, ভাজাযুক্ত খাওয়া একসাথে অনেকগুলি খেয়ে ফেলছি, তখন কিন্তু এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। আপনার হয়তো ব্যথাটা আজকে একবার হলো, 2 বার হলো, তারপর কিন্তু এটা বেশ খারাপভাবে আপনার লক্ষণ তৈরি হয়ে আমাদের কাছে আপনারা জরুরি বিভাগে এসে যোগাযোগ করেন। তো আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকেন এবং নিজেদের যত্ন করেন। ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান স্যার এই পর্যন্তই। আশা করবো স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।